তো এবারে থিওরিটা আছে দেখো, বলেছে লেট এক্স ডি বি এ মেট্রিক স্পেস, একটা মেট্রিক স্পেস এক্স ডি দেওয়া আছে, বলেছে এক্স এন অ্যান্ড ওয়াই এন আর কনভার্জেন্ট সিকোয়েন্স ইন দ্য মেট্রিক স্পেস কনভার্জিং টু এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি। এক্স এন এবং ওয়াই এন দুটো কনভার্জেন্ট সিকোয়েন্স যারা এক্স এবং ওয়াই এ কনভার্স করে, তাহলে অটোমেটিক্যালি এই এক্স এলিমেন্টটা এই ক্যাপিটাল এক্সেটের মেম্বার এবং এই ওয়াই এলিমেন্টটা এই ক্যাপিটাল এক্সেটের মেম্বার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা যদি এই এক্স এন এবং ওয়াই এন তারাও কিন্তু অবশ্যই ক্যাপিটাল এক্সেটের এলিমেন্ট, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। দ্যাট ইজ এই সিকোয়েন্সগুলো ওই ক্যাপিটাল এক্সের মেম্বার দিয়েই কনসিস্ট হয়েছে, তৈরি হয়েছে। এবার যদি আমি এক্স এন ওয়াই এনের ডিস্ট্যান্সটাকে এই জিওমেট্রিকের আন্ডারে, দ্যাট ইজ টোটাল স্পেসের উপরে জিওমেট্রিক প্রেসক্রাইব করা থাকবে তার আন্ডারে মেজারমেন্ট করি, তাহলে সে ইটসেলফ একটা সিকোয়েন্স তৈরি করবে যার এলিমেন্ট হবে ইউএন ইকুয়ালস টু ডি অফ এক্স এন কমা ওয়াই এন। দেখাতে বলেছে এই ইউএন দ্যাট ইজ ডি অফ এক্স এন ওয়াই এন, এই সিকোয়েন্সটা ডিএক্স ওয়াই এ কনভার্ট করবে, বাট কোথায়? ইন দ্য রিয়েল লাইন। রিয়েল লাইনের কনসেপ্টটা আমি অলরেডি তোমাদেরকে কিন্তু এক্সপ্লেন করেছি। রিয়েল লাইনের কনসেপ্টটা কি? রিয়েল লাইনের কনসেপ্টটা হচ্ছে সেখানে মডিউলাস এক্স মাইনাস ওয়াই এই মেট্রিকটা ফলো হবে, একমাত্র মেট্রিক, ইউক্লিডিয়ান লাইন স্ট্যান্ডার্ড মেট্রিক যেটা আমরা বুঝি। অ্যানাদার কোনো মেট্রিক হলে সেটা বলা থাকবে, কিছু না বলা থাকলে আমরা সব সময় স্ট্যান্ডার্ড মেট্রিকটাকেই কিন্তু মেট্রিক হিসাবে বুঝবো। তাহলে এখানে যেহেতু কনভার্জেন্ট ইন দ্য রিয়েল লাইন বলেছে, তাহলে অটোমেটিক্যালি আমরা স্ট্যান্ডার্ড মেট্রিকটাকে বুঝবো। তার মানে আমরা দেখাবো মডিউলাস অফ ডি অফ এক্স এন ওয়াই এন মাইনাস ডি এক্স ওয়াই লেস দ্যান ইপসাইলন, এটা হলো আমাদের টার্গেট। আমি পুরো কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি। এক্স ডি এখানে একটা মেট্রিক স্পেস বলা আছে, এক্স এন ওয়াই এন দুটো কনভার্জেন্ট সিকোয়েন্স, তার মানে ইন্ডিভিজুয়ালি এক্স এন ওয়াই এন তারা সবাই ক্যাপিটাল এক্স এর মেম্বার ফর অল এন। এক্স এন এক্স এ কনভার্ট করছে, ওয়াই এন ওয়াই এ কনভার্ট করছে, তার মানে এক্স আর ওয়াই তারাও ক্যাপিটাল এক্স এর মেম্বার। বলেছে এক্স এন ওয়াই এন এর মধ্যে তুমি যদি একটা মেট্রিক বানাও, কোন মেট্রিকের আন্ডারে? যে মেট্রিক টোটাল স্পেস এক্স এর উপরে প্রেসক্রাইব করা থাকবে তার আন্ডারে, দ্যাট ইজ ডি অফ এক্স এন ওয়াই এন। বলেছে সে কোথায় কনভার্ট করবে? ডিএক্স ওয়াই কনভার্ট করবে, বাট ইন দ্য রিয়াল লাইন। তার মানে তোমাকে আর এর উপরে চিন্তা ভাবনা করতে হবে, তোমাকে আর এর উপরে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে প্রথমে ধরে নাও ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিট্রারিলি চুজেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এক্স এন কনভার্টস করছে এক্সে, ওয়াই এন কনভার্টস করছে ওয়াই। তাহলে কনভার্জেন্টের ডেফিনেশন কি বলছে? যে কোনো ইপসাইলনের গ্রাউন্ডে তুমি এক্স এনের জন্য একটা ন্যাচারাল নাম্বার K1 ইপসাইলন পাবে, যার জন্য ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু K1 আমাকে দেবে ডি অফ এক্স এন কমা এক্স লেস দ্যান ইপসাইলন বাই 2। একই রকম ওয়াই এন সিকোয়েন্সের জন্য তুমি ইপসাইলনের গ্রাউন্ডে অবশ্যই ন্যাচারাল নাম্বার K2 ইপসাইলন পাবে, যার জন্য ডি অফ ওয়াই এন কমা ওয়াই হবে লেস দ্যান ইপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু K2 ইপসাইলন। এই কনভার্জেন্ট ইন দ্য রিয়াল লাইন এর বিষয়টা আগের ভিডিওতে অনেকবার বলেছি, তাই এখন আর বলছি না। আমার টার্গেট হচ্ছে এবার মডিউলাস ইউএন মাইনাস ডিএক্স ওয়াই, দ্যাট ইজ মডিউলাস ডি অফ এক্স এন ওয়াই এন মাইনাস ডিএক্স ওয়াই লেস দ্যান ইপসাইলন দেখানো। তাহলে আমি ওখান থেকে স্টার্ট করছি, মডিউলাস অফ ডি অফ এক্স এন ওয়াই এন মাইনাস ডিএক্স ওয়াই। আমি ব্যালেন্স করছি ডি অফ এক্স এন ওয়াই দিয়ে, দেখতেই পাচ্ছ ডি অফ এক্স এন ওয়াই দিয়ে ব্যালেন্স করছি। এবং এই ডি অফ এক্স এন ওয়াই সে কিন্তু ভ্যালিড, কেন? কারণ এক্স এন এবং ওয়াই তারা উভয়ই কিন্তু ক্যাপিটাল এক্সেটের এলিমেন্ট। এই যে সিকোয়েন্স আমরা নিয়েছি সে তো ক্যাপিটাল এক্সেটের এলিমেন্ট দিয়েই নিয়েছি, তার মানে এক্স এন এবং ওয়াই তারা সবাই কিন্তু ক্যাপিটাল এক্সেটের এলিমেন্ট। তার মানে ক্যাপিটাল এক্সের উপরে যেহেতু ডিমেট্রিক ডিফাইন, তাহলে ডি অফ এক্স এন ওয়াই এটা কিন্তু ভ্যালিড কোয়ান্টিটি। তুমি এখানে এটার পরিবর্তে ডি অফ এক্স ওয়াই এনও নিতে পারতে, আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, কোনো কনফিউশন নেই যে ডি অফ এক্স এন ওয়াই তোমাকে মুখস্থ রাখতে হবে। তোমাকে অ্যান্টি ফ্যাক্টর নিতে হবে, দ্যাট ইজ এক্স এন যদি নাও তাহলে ওয়াই এন এর লিমিটটাকে নিতে হবে, দ্যাট ইজ ডি অফ এক্স এন ওয়াই নিতে হবে। অথবা তুমি ব্যালেন্সিং ফ্যাক্টর ওয়াই এন আর এদিকে এক্স এন এর লিমিট এক্সও নিতে পারো, দ্যাট ইজ এর পরিবর্তে তোমরা এখানে ডি অফ এক্স ওয়াই এনও নিয়ে ব্যালেন্স করতে পারতে। তো ঠিক আছে, কোনোই অসুবিধা নেই। আমরা এটাকে একটা সিঙ্গেল কোয়ান্টিটি ট্রিট করছি, আমরা এটাকে একটা সিঙ্গেল কোয়ান্টিটি ট্রিট করছি এবং ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করছি। তাহলে পাচ্ছি দিস লেস ইকুয়ালস টু ডি অফ এক্স এন ওয়াই এন মাইনাস ডি অফ এক্স এন ওয়াই অ্যান্ড মডিউলাস অফ ডি অফ এক্স এন ওয়াই মাইনাস ডি অফ এক্স ওয়াই। জাস্ট এটাকে একটা কোয়ান্টিটি মনে মনে ক্যালকুলেট করো, জেড এটাকে একটা কোয়ান্টিটি জেড ওয়ান, তাহলে দ্যাট লেস ইকুয়ালস টু মডিউলাস জেড ওয়ান প্লাস জেড টু, দ্যাট ইজ দিস প্লাস দিস, জাস্ট অ্যাঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, এবার আমি আবারও বলে দিচ্ছি, এই যে এখানে আমরা ডি অফ এক্স এন ওয়াইকে ব্যালেন্স করেছি,
তোমরা চাইলে ডি অফ এক্স ওয়াই এনকেও ব্যালেন্স করতে পারো, প্রুফ একদম একই এগোবে। সেক্ষেত্রে এর উপরে চলে আসবে ডি অফ এক্স ওয়াই এন, আর এখানে চলে আসবে ডি অফ এক্স ওয়াই এন, তাতে কোনো অসুবিধা হবে না, প্রুফের স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবে। এবারে আমরা একটা একটা করে পার্ট নিচ্ছি। সাপোজ এই পার্টটাকে নিচ্ছি, দেখো এর উপরে যদি ম্যাট্রিক্সের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি, মডিউলাস অফ ডি অফ এক্স এন ওয়াই এন মাইনাস ডি অফ এক্স এন ওয়াই দ্যাট লেস ইকুয়ালস টু ডি অফ ওয়াই এন ওয়াই। কেন? কারণ এক্স এন আর এক্স এন এখানে সিমিলার কোয়ান্টিটি। তাহলে এই যে পার্টটা সেটা আমরা কি পেলাম, মডিউলাস অফ ডি অফ এক্স এন ওয়াই এন মাইনাস ডি অফ এক্স এন ওয়াই লেস ইকুয়ালস টু ডি অফ এক্স এন এই ওয়াই এন ওয়াই। এবার ডি অফ ওয়াই এন ওয়াই এটা অলরেডি লেস দ্যান ইপসাইলন বাই টু, কার জন্য? ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে টু ইপসাইলনের জন্য। তার মানে আমরা পেয়ে গেলাম মডিউলাস অফ ডি অফ এক্স এন ওয়াই এন মাইনাস ডি অফ এক্স এন ওয়াই লেস দ্যান ইপসাইলন বাই টু, কার জন্য? ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে টু ইপসাইলন। দ্যাট ইজ এর হাফ পার্ট অলরেডি লেস দ্যান ইপসাইলন বাই টু হয়ে গেল। এবার পড়ে থাকলো রেস্ট পার্ট, দ্যাট ইজ এই পার্টটা। এখানে খেয়াল করে দেখো ওয়াই কম্পোনেন্টটা ইকুয়াল, তাহলে মডিউলাস অফ ডি অফ এক্স এন ওয়াই মাইনাস ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়ালস টু ডি অফ এক্স এন এক্স, এটা আমরা জানি। আর ডি অফ এক্স এন এক্স লেস দ্যান ইপসাইলন বাই টু, কার জন্য? ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ওয়ান ইপসাইলনের জন্য। দ্যাট ইজ এই পার্টটা ইপসাইলন বাই টু এর চেয়ে ছোটো, কার জন্য? ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ওয়ান ইপসাইলনের জন্য। তাহলে এই পার্টটা ঘটছে সেই সমস্ত এন যারা কে টু ইপসাইলনের চেয়ে বড় বা সমান, এই পার্টটা ঘটছে সেই সমস্ত এন যারা কে ওয়ান ইপসাইলনের চেয়ে বড় বা সমান। তাহলে আমি যদি কে ওয়ান ইপসাইলন এবং কে টু ইপসাইলনের ম্যাক্সিমামটা কে ইপসাইলন ধরে নিই, তার মানে সেই সমস্ত এন যারা কে ইপসাইলনের চেয়ে বড় তারা কে টুর চেয়েও বড়। তাহলে সেই সমস্ত এন যারা কে ইপসাইলনের চেয়ে বড় তার জন্য এই পার্টটা লেস দ্যান ইপসাইলন বাই টু হবে। একই গল্প, সেই সমস্ত এন যারা কে ইপসাইলনের চেয়ে বড় তারা কে ওয়ানের চেয়েও বড়, কারণ কে হচ্ছে ওদের ম্যাক্সিমাম। তাহলে সেই সমস্ত এন যারা কে এর চেয়ে বড় তাদের জন্য এই পার্টটাও ট্রু হবে। তার মানে ওভারঅল দিস কোয়ান্টিটি পিওরলি লেস দ্যান, কারণ এটা পিওরলি লেস দ্যান ইপসাইলন বাই টু প্লাস ইপসাইলন বাই টু, দ্যাট ইজ এই কোয়ান্টিটিটা পিওরলি লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। আমরা সেটা প্রথমে লিখে দিয়েছি। দেন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন বোথ দ্য ইনইকুয়ালিটি 1 দ্যাট ইজ দিস and 2 that is this are true. So modulus of d of x and y n minus dxy less equals to this plus this and less than purely less than epsilon for all n greater equals to k epsilon, এটা আগেই মেনশন করা আছে। তার মানে মডিউলাসের জন্য এটা মাইনাস এটা লেস দ্যান ইপসাইলন হচ্ছে, তার মানে এটা কোন মেট্রিক ফলো করছে? স্ট্যান্ডার্ড মেট্রিক অন আর, দ্যাট ইজ d of x and y n converges to dxy, বাট কোথায়? ইন দ্য রিয়াল লাইন, এটা মনে রাখতে হবে, এটা রিয়াল লাইনের উপরে কিন্তু কনভার্জ করছে। এবার বলি, তুমি যদি এখানে d of xy n নিতে, এখানে যদি d of xy n নিতে, জাস্ট এটা d of y n y এর বদলে তখন হয়ে যেত দেখবে d of x n x, আর এটা হয়ে যেত y n y। কেন? আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তখন এই পার্টটা কী বেরোতো? d of x n y n মাইনাস d of x y n, তখন y n ব্যালেন্স হয়ে যেত। তাহলে এই পার্টটা তখন লেস ইকুয়ালস টু হতো d of x n x। এই পার্টটা তখন কি হতো? জাস্ট এই এলিমেন্টটা হতো d of x y n, x x ব্যালেন্স হয়ে যেত। তাহলে এই ফ্যাক্টরটা বেরোতো d of y n y। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এতটা বড় হয়ে গেছে, এগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কারণ এখানে ব্যালেন্সিং পার্টটা কেটে যায়। আমরা তো এই ইনইকুয়ালিটিগুলো মেট্রিকের ক্ষেত্রে করে এসেছিলাম, এখানে এক্সটেনটা কমন আছে তাই বেরিয়ে আসলো d of y n y। যদি উল্টোটা হতো, এটা এক্স ওয়াই এন হতো, তখন ওয়াই এনটা ব্যালেন্স হয়ে যেত, বেরিয়ে আসতো d of x n x। সেকেন্ড পার্টটা দ্যাট ইজ এন গ্রেটার ইকুয়ালস টু কে ওয়ান ইপসাইলনের জন্য এটা হতো। এখানে তখন হতো d of x y n, তখন এক্স এক্স ব্যালেন্স হয়ে যেত, এটা হতো y n y লেস দ্যান ইপসাইলন বাই টু, তখন এটা কে টু হতো। আলটিমেটলি এরপরে সব একই থাকতো। তাই যেটা খুশি তুমি ব্যালেন্স করতে পারো, কোনো অসুবিধা নেই। এর পরের এই থিওরিটা পড়তে গেলে তোমাদের কিন্তু ম্যাট্রিক্সের লিমিট পয়েন্টের ডেফিনেশন বা ক্লাস্টার পয়েন্টের ডেফিনেশনটা মাথায় রাখতে হবে। আমি এক্সপেক্ট করব ক্লাস্টার পয়েন্টের ডেফিনেশন প্রত্যেকের মনে আছে। না মনে থাকলে আমি তো ভিডিওগুলো দিয়েছি, টোটাল ভিডিওগুলো একবার দেখে নেবে, তাহলে ক্লাস্টার পয়েন্টের ডেফিনেশনগুলো পেয়ে যাবে। টোটাল ভিডিওগুলো একবার কিন্তু দেখে নেবে। আমি একবার মনে করিয়ে দিই বা বলে দিই, লিমিট পয়েন্টের ডেফিনেশন ছিল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো একটা এলিমেন্ট এক্সকে কোনো একটা সেট এ এর আমরা লিমিট পয়েন্ট বলবো যদি ওই এক্সকে সেন্টার করে আমরা একটা ওপেন স্ফিয়ার পাই যে ক্যাপিটাল এ সেটের এক্স বাদে একটা এলিমেন্ট কন্টেন করে, দ্যাট ইজ এস এক্স আর
ইন্টারসেকশন a/x এটা নন এমটি হয়, অথবা সেকেন্ড ডেফিনেশন একই ছিল তোমাদের সেম 2 এর মতো, যে এসএক্সআর ক্যাপিটাল এ সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন্ট করে। দেখবে ওখানে ভিডিওতে আমি ওটা অনেকক্ষণ ধরে বুঝিয়েছি, সেম 3 এর ভিডিও তোমাদের প্রয়োজন পড়লে দেখে নেবে, তোমরা তো পড়েইছিলে, যদি মনে থাকে তাহলে ঠিক আছে। তো যে কোনো এলিমেন্ট এক্স তাকে আমরা ক্যাপিটাল এ সেটের লিমিট পয়েন্ট বলবো কখন, যদি ওই এক্সকে সেন্টার করে আমরা একটা ওপেন স্ফিয়ার পাই যে ক্যাপিটাল এ সেটের এক্স বাদে একটা এলিমেন্ট কন্টেন্ট করে। দ্যাট ইজ আমরা এভাবে বলতে পারি এসএক্সআর ইন্টারসেকশন a/x নট ইকুয়ালস টু 5, অথবা এসএক্সআর/x ইন্টারসেকশন a নট ইকুয়ালস টু 5। এই যে এখানে আমরা যেটা লিখছি, এখানে 1টাকে আর ভাবো, দ্যাট ইজ এসএক্সআর ইন্টারসেকশন a/x নট ইকুয়ালস টু 5, এটা বলতে পারি। এখানে 1 আছে, এটা প্রুফ, আমি এমনি জেনারেল কেসটা বলছি লিমিট পয়েন্ট হওয়ার। আমরা বলতে পারি এসএক্সআর ক্যাপিটাল এ সেটের এক্স বাদে একটা এলিমেন্ট কন্টেন্ট করবে, দ্যাট ইজ এসএক্সআর ইন্টারসেকশন a/x ইজ নন এমটি, অথবা এই /x এখানে না দিয়ে তুমি এখানেও দিতে পারো এসএক্সআর/x ইন্টারসেকশন a ইজ নন এমটি। এটা ছিল ফার্স্ট ডেফিনেশন। আমরা জানি লিমিট পয়েন্টের সবসময় দুটো ডেফিনেশন থাকে। সেকেন্ড ডেফিনেশনটা আমরা বলতে পারি যে এসএক্সআর ইন্টারসেকশন a ইজ ইনফাইনাইট। ওকে, তো সেটার উপরে বেস করেই কিন্তু আমাদের এই প্রুফটা দাঁড়িয়ে আছে। এই প্রুফটাতে কি বলেছে, লেট xd বি এ মেট্রিক স্পেস, ধরে নাও xd হচ্ছে মেট্রিক স্পেস, a ইজ এ নন এমটি সাবসেট অফ x, দ্যাট ইজ a হচ্ছে ক্যাপিটাল x এর একটা নন এমটি সাবসেট। বলেছে দেন x বিলংস টু ক্যাপিটাল x ইজ এ লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল a, ক্যাপিটাল x সেটের একটা মেম্বার সে ক্যাপিটাল a সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, কারণ আমরা জানি কোনো সেটের লিমিট পয়েন্ট সে কিন্তু সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো সেটের লিমিট পয়েন্ট সে সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, দ্যাট ইজ এক্স মে বি বিলংস টু আর মে নট বি, সেটা আমার কিছু যায় আসে না তাতে, কারণ ও লিমিট পয়েন্টের কনসেপ্টে যাচ্ছি। তাহলে ও ক্যাপিটাল এ সেটের লিমিট পয়েন্ট হবে ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স xn অফ ডিস্টিংক্ট পয়েন্ট অফ a/x স্যাটিসফাইং লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়ালস টু x। x বিলংস টু xটা ক্যাপিটাল এ সেটের লিমিট পয়েন্ট হবে যদি a/x থেকে আমরা এলিমেন্ট প্রডিউস করে একটা সিকোয়েন্স xn বানাতে পারি যার লিমিটিং ভ্যালু হবে x। দ্যাট ইজ এই xn এর কোনো xn, কোনো n এর জন্য কোনো xn আমি পাবো না যে x এর সাথে ইকুয়াল। দ্যাট ইজ প্রত্যেকটা xn ফর ইচ n ইজ ডিস্টিংক্ট ফ্রম দ্য পয়েন্ট x, এটা মাথায় রাখতে হবে। বাট দ্য লিমিটিং ভ্যালু অফ দ্যাট সিকোয়েন্স ইজ x, দ্যাট ইজ ফর ইচ n xn is distinct from x but limiting value of xn is equals to x. সিমিলারলি উল্টো দিক থেকেও যদি আমরা a/x এর মধ্যে একটা সিকোয়েন্স xn খুঁজে পাই যার লিমিটিং ভ্যালু হচ্ছে x, তাহলে আমরা ডিরেক্টলি বলে দেবো xটা হচ্ছে a সেটের লিমিট পয়েন্ট। কোনো কোনো বইয়ে এই থিওরিমটা একটু আলাদাভাবে আসবে বা আলাদাভাবে থাকে বা পরীক্ষাতেও আসতে পারে, প্রমাণ একটা ওয়ার্ডও চেঞ্জ হবে না, প্রমাণ হুবহু এক থাকবে। সেক্ষেত্রে কি আসবে, let xd be a matrix space and a is a non-empty subset of x, then x belongs to capital X is a limit point of a in xd if and only if there exists a subsequence of xn of distinct point of a/x satisfying limit n tends to infinity xn k equals to x। বলবে xn এর একটা সাবসিকোয়েন্স পাবো xn কে, যেখানে xn কে গুলো x নয় বাট xn কে লিমিটিং ভ্যালু x। প্রমাণ বিন্দুমাত্র কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না তোমরা বলতেই পারো, স্যার সিকোয়েন্স আর সাবসিকোয়েন্স এক হয়ে গেল, যেটা তো কোনোদিন সম্ভব না। সিকোয়েন্স আর সাবসিকোয়েন্স তো মিলেমিশে এক হতে পারে না। দেখো এখানে আমরা যে সিকোয়েন্স xn ডিফাইন করছি এই সিকোয়েন্স কোনো জেনারেল সিকোয়েন্স নয়। আমরা কখনো বলিনি যে xn একটা পার্টিকুলার সিকোয়েন্স, আমরা বলেছি একটা সিকোয়েন্স xn এর অস্তিত্ব আছে যার লিমিটিং ভ্যালু x। বাস্তব ক্ষেত্রে একটা সাবসিকোয়েন্সের অস্তিত্ব থাকবে যার লিমিটিং ভ্যালু x। তাই এই প্রমাণ বা এই যে স্ট্রাকচার দেওয়া আছে এর মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল নেই, তার কারণ এখানে দেয়ার এক্সিস্ট শব্দটা উল্লেখ আছে। দ্যাট ইজ বাস্তবে এই যে দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স যেটা আমরা বলছি, বাস্তবে দেয়ার এক্সিস্ট এ সাবসিকোয়েন্স অফ xn, বাস্তবে সিকোয়েন্সটা হচ্ছে xn এর সাবসিকোয়েন্স, তার মানে সে একটা ইটসেলফ সিকোয়েন্স যার লিমিটিং ভ্যালু x। এর জন্য এই প্রমাণ বা এই যে এখানে স্টেটমেন্ট দেওয়া আছে এর কোনো পরিবর্তন হবে না। এটাই বেশি আসে, ওটাও আসে, কখনো আসে যে দেয়ার এক্সিস্ট এ সাবসিকোয়েন্স xn কে অফ xn
of distinct point of a slash x such that limit n tends to infinity x and k equals to x. দ্যাট ইজ এই যে দেয়ার এক্সিস্ট বলা আছে তার জন্য সিকোয়েন্সের জায়গায় সাবসিকোয়েন্স থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে দুটো পার্ট, একটা পার্টে আমরা ধরে নেব এক্স হচ্ছে লিমিট পয়েন্ট অফ এ, আমরা প্রুভ করব একটা সিকোয়েন্সের অস্তিত্ব পাবো এ স্ল্যাশ এক্সের মধ্যে যার লিমিটিং ভ্যালু হবে এক্স। আমার বলার ধরনটা দেখলেই বুঝতে পারবে আমরা এখানে এক্সএনের উপরে কনসেন্ট্রেট করছি না, আমরা একটা সিকোয়েন্সের উপরে কনসেন্ট্রেট করব। সেকেন্ডারি আমরা ধরে নেব একটা সিকোয়েন্সের অস্তিত্ব থাকবে এ স্ল্যাশ এক্সে যার লিমিটিং ভ্যালু এক্স, আমরা দেখাবো লিমিট পয়েন্ট। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। তুমি নিশ্চয়ই জানো কোনো ফাইনাইট সেটের কোনোদিন লিমিট পয়েন্ট থাকে না, একটা সেট লিমিট পয়েন্ট থাকতে গেলে তাকে ইনফাইনাইট হতেই হবে, তার রেঞ্জ সেট ফাইনাইট হতে পারে, সেটটাকে ইনফাইনাইট হতেই হবে। তার মানে অটোমেটিক্যালি এ সেটটা ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার আমি n1 একটা নাম্বার ফিক্স করে নিচ্ছি, একটা ন্যাচারাল নাম্বার 1, দ্যাট ইজ আমি স্টার্ট আপটা করছি 1 থেকে, যদিও দেখবে আমি 1-এর পরে আর কোথাও যাবো না, যাবো বাট 1-2 হিসাবে যাবো না, 1/2 এই হিসাবে যাব। তো আমি ধরে নিচ্ছি n1 = 1। যেহেতু এক্স হচ্ছে এ সেটের একটা লিমিট পয়েন্ট, তাহলে লিমিট পয়েন্টের ডেফিনেশন তো আমি তোমাদের আগেই বললাম। তার মানে আমি যে নেবারহুডই নিই না কেন, যে ওপেন স্ফিয়ারই নিই না কেন, তার এ স্ল্যাশ এক্সের সাথে ইন্টারসেকশন এটা নন এমটি হবে, অথবা আমরা বলতে পারি সেই ওপেন স্ফিয়ারের এর সাথে ইন্টারসেকশন ইনফাইনাইট হবে, দুটোর একটা বলা যাবে। আর ইনফাইনাইট হলে অটোমেটিক্যালি ডিলিটেড নেবারহুড নিলে সেটা নন এমটি হবেই। তার মানে এক্স যেহেতু লিমিট পয়েন্ট, তাহলে লিমিট পয়েন্টের ডেফিনেশন বলছে এই 1 রেডিয়াসের যদি ওপেন স্ফিয়ার আমরা নিই তাহলে এস এক্স 1 ইন্টারসেকশন এ স্ল্যাশ এক্স এ অলওয়েজ কী হবে, নন এমটি হবে। দ্যাট ইজ ওর মধ্যে একটা এলিমেন্ট x1 এর অস্তিত্ব অলওয়েজ থাকবে, x1 বিলংস টু sx1 ইন্টারসেকশন এ স্ল্যাশ এক্স। তার মানে এই x1 এ স্ল্যাশ এক্সেও আছে, এই x1 sx1এও আছে। তার মানে এই x1 কোনোদিন x নয়, কারণ এ স্ল্যাশ এক্সে থাকা মানে x কোনোদিন হবে না, আর x1 sx1-এ থাকা মানে ডিস্টেন্স বিটুইন x অ্যান্ড x1 পিওরলি লেস দ্যান 1। আর যেহেতু ডি একটা মেট্রিক এবং x1 আর x আনইকুয়াল, তার মানে ডি অফ x(x1) পিওরলি গ্রেটার দ্যান 0। প্রত্যেকটা স্টেপ তোমাকে কিন্তু প্রপারলি বুঝতে হবে। আমরা জানি ডি অফ x(x1) অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0, বাট এখানে x1 নট ইকুয়ালস টু x, তাই আমরা বললাম গ্রেটার দ্যান 0। তাহলে খেয়াল করে দেখো ডি অফ x(x1) গ্রেটার দ্যান 0, তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে আমরা কি বলতে পারি, একটা ন্যাচারাল নাম্বার n2 আমরা অলওয়েজ পাবো যার জন্য n ইন্টু ডি অফ x(x1) গ্রেটার ইকুয়ালস টু 1 হবে, কারণ ডি অফ x(x1) এর মানটা 0-র থেকে বড়, 1-এর থেকে ছোট। তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টির এই কেসটাই তো আমরা স্পেসিফিক্যালি প্রুভ করতাম। আর্কিমিডিয়ান প্রপার্টির ট্রিভিয়াল কেস আসতো দুটো, নন ট্রিভিয়াল কেস এটাই আসতো। তার জন্য আমরা বলতে পারছি একটা ন্যাচারাল নাম্বার n2 আমরা পাবো যার জন্য n2 ইন্টু ডি অফ x(x1) গ্রেটার ইকুয়ালস টু 1, দ্যাট ইজ 1/n2 লেস ইকুয়ালস টু ডি অফ x(x1). এবার খেয়াল করে দেখো ডি অফ x(x1) আবার লেস দ্যান 1, তার মানে 1/n2 সে ডি অফ x(x1) এর সাথে সমান হলেও হতে পারে, বাট পিওরলি লেস দ্যান 1, পিওরলি লেস দ্যান 1। তার মানে 1টা কি ছিল, n1, 1টা ছিল আবার n1, তার মানে n1 এবং n2 তারা কিন্তু কোনোদিন ইকুয়াল নয়, তারা কোনোদিন ইকুয়াল নয়। ওকে, তারা কোনোদিন কিন্তু ইকুয়াল নয়। এবার আমরা একটা ওপেন স্ফিয়ার নিলাম sx1/n2, তাহলে অটোমেটিক্যালি x যেহেতু লিমিট পয়েন্ট, তাহলে এই ওপেন স্ফিয়ারের সাথেও এ স্ল্যাশ এক্সের ইন্টারসেকশন নন এমটি হবে, কারণ x লিমিট পয়েন্ট। x লিমিট পয়েন্ট যেহেতু আমরা যে ওপেন স্ফিয়ারই নিই না কেন তার সাথে এ স্ল্যাশ এক্সের ইন্টারসেকশন নন এমটি হবে। তাহলে আমরা ওপেন স্ফিয়ারটা নিলাম sx1/n2 ইন্টারসেকশন এ স্ল্যাশ এক্স, দ্যাট অবভিয়াসলি নট ইকুয়ালস টু 5। তাহলে তার মধ্যে একটা এলিমেন্ট x2 আবার আবির্ভাব ঘটবে, তাহলে x2 এখানে এ স্ল্যাশ এক্সের মধ্যে আছে, তার মানে x2 x নয়, আর x2 এর মধ্যে আছে মানে ডি অফ x(x2) লেস দ্যান 1/n2, আর 1/n2 লেস দ্যান অর ইকুয়ালস টু দিস। ওকে, 1/n2 লেস দ্যান অর ইকুয়ালস টু দিস। তোমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি মেলাতে গিয়ে যদি অসুবিধা হয় এই ইকুয়ালিটিটার জন্য ইকুয়ালিটিটা দেবে না, তাতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কারণ আমরা করিয়েছিলাম তো n এ গ্রেটার দ্যান বি, তাই তোমাদের অসুবিধা হতে পারে,
এটা নিয়ে অসুবিধা হতে পারে, ওটা হলে দেবে না, কারণ এটা এই ইকুয়ালিটিটার আলটিমেটলি এরপরে কোনো ইম্প্যাক্টও নেই। 2 নাম্বার বলে দিই, তোমাদের নিশ্চয়ই একটা বেসিক প্রপার্টি মনে আছে, যখন ওপেন স্ফিয়ার করিয়েছিলাম বা ভিডিওগুলো দেখলে পেয়ে যাবে, প্রথম ভিডিওগুলো দেখবে ওপেন স্ফিয়ারের পেয়ে যাবে, যে যদি R1 লেস দ্যান R2 হয়, আমরা একটা করিয়েছি দেখবে এস AR1 সাবসেট অফ এস AR2, তোমাদের নিজেদের খাতা খুললেও পেয়ে যাবে। দ্যাট ইজ দুটো করসপন্ডিং রেডিয়াস R1 আর R2, যদি R1টা লেস দ্যান R2 হয়, তাহলে একই সেন্টারকে বেস করে R1 রেডিয়াসের ওপেন স্ফিয়ার সে অলওয়েজ ওই একই পয়েন্ট সেন্টারকে বেস করে R2 রেডিয়াসের ওপেন স্ফিয়ারের মধ্যে কন্টেন্ট থাকবে, এবং সেটা জিওমেট্রিক্যালিও পসিবল। R1 এর চেয়ে R2 বড়, তাহলে R1কে রেডিয়াস করে ওই একই পয়েন্টকে সেন্টার করছি, যে ওপেন স্ফিয়ার আমরা পাবো সে অবশ্যই R2কে বেস করে ওই পয়েন্টকে সেন্টার করে যে ওপেন স্ফিয়ার পাবো তার মধ্যে কন্টেন্ট থাকবে। তাহলে এখানে এটা একটা অবজারভেশন বলতে পারো, একটু খেয়াল করবে। ধরো তুমি ইকুয়ালিটিটা বাদই দাও বা রাখো, তাতে কিছু যাবে আসবে না। 1/n2 লেস ইকুয়ালস টু d অফ x(x1), আর d অফ x(x1) দেখো 1 এর চেয়ে ছোটো, 1কে তুমি মনে মনে 1/n1 ট্রিট করো, কারণ n1 1, তার মানে কি পেলে 1/n2 d অফ x(x1) এর চেয়ে ছোটো বা সমান যাই হোক না কেন, এ পিওরলি 1/n1 এর চেয়ে ছোটো। তার মানে এই 1/n2 এবং 1/n-কে বেস করে যদি একই পয়েন্টকে সেন্টার বানিয়ে আমরা ওপেন স্ফিয়ার বানাই, তাহলে সাপোজ এ পয়েন্টকে বেস করে সেন্টার বানাচ্ছি, ওপেন স্ফিয়ারটা বানাচ্ছি, তাহলে এস এ 1/n2 অলওয়েজ কন্টেন্ট ইন এস এ 1/n1 হবে। এটা একটা অবজারভেশন, এটা একটা অবজারভেশন, আর কিচ্ছু না। এই অবজারভেশনটা থাকলে নিজের একটু কাজে লাগবে। জাস্ট আমি কি বলতে চাইছি, যে এই হচ্ছে একটা ওপেন স্ফিয়ার, এই হচ্ছে অ্যানাদার একটা ওপেন স্ফিয়ার। এটা যদিও পুরোপুরি সার্কেল আসবে না আমি জানি, সেন্টারটা আমরা একই পয়েন্টকে করছি। ধরো এইটা হচ্ছে রেডিয়াস, এর রেডিয়াস যতটা, স্ট্রেট লাইনটা ড্র করা গেলেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে ধরো R1, এই হচ্ছে ধরো R2, তাহলে অটোমেটিক্যালি এই পয়েন্টকে সেন্টার করেই যদি আমরা কাজ করি, তাহলে SAR1 সাবসেট অফ SAR2 হবে, কারণ R1টা R2-র চেয়ে ছোটো। আমি এখানে যেটা বলতে চাইছি, যে এই যে 1/n2 সে d অফ x(x1) এর চেয়ে ছোটো বা সমান, সমান হলেও কোনো অসুবিধা নেই, আমি বললাম সমানটা চাইলে তোমরা বাদ দিতে পারো। d অফ x(x1) 1/n2-র চেয়ে বড়ো, আর তার চেয়ে আবার 1 বড়ো, n1 এর মান নিয়েছি 1, তার মানে 1কে আমরা 1/n1 হিসেবে ট্রিট করতে পারি, তার মানে 1/n2 লেস দ্যান 1/n1। তাহলে এবার ছবিতে তুমি ভাবো, ভেতরের রেডিয়াসটা হচ্ছে 1/n2, বাইরের রেডিয়াসটা হচ্ছে 1/n1, তার মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে এক্সকে সেন্টার করে যদি আমরা একটা ওপেন স্ফিয়ার বানাই এস এক্স, 1/n2, সে অবশ্যই কন্টেন্ট থাকবে কার মধ্যে, এস এ, 1/n1 এর মধ্যে। এটা মাথায় রাখো, দেখবে বুঝতে একটু সুবিধা হবে। তাহলে ফাইনালি কি পেলাম, এর মধ্যে আমরা একটা এলিমেন্ট পেলাম x2, তাহলে x2 x নয়, এবং d অফ x(x2) লেস দ্যান 1/n2। খেয়াল করে দেখো আমি কি বলতে চাইলাম ওখানে, এই 1টাকে আমি বললাম 1/n1 ট্রিট করতে, কারণ n1টা 1, কোনো অসুবিধা নেই। তাহলে x1টা আছে এস এক্স 1/n1 এর মধ্যে, x2টা আছে এস এক্স 1/n2-র মধ্যে। আর এই যে লজিকটা বোঝালাম, যে এই এক্সকে বেস করে তুমি যদি কোনো এখানে এই এক্সকে বেস করে তুমি যদি এই রেডিয়াসটাকে 1/n2 ধরো, আর এটাকে যদি 1/n1 ধরো বড়টাকে, তাহলে এস এক্স 1/n2 কন্টেন্ট ইন এস এক্স 1/n1। তাহলে এই যে x2 এলিমেন্ট, যেটাকে তুমি এস এক্স 1/n2-র মধ্যে পেলে, তার মানে সে এস এক্স 1/n1 এর মধ্যেও আছে, কারণ এস এক্স 1/n2 কন্টেন্ট ইন এস এক্স 1/n1। আর এস এক্স 1/n1 এর মধ্যে অলরেডি একটা পয়েন্ট x1 ছিল, আর এই যে x2টা পেলাম এস এক্স 1/n2-র মধ্যে, সেও এস এক্স 1/n1 এর মধ্যে চলে গেল। তার মানে দুটো স্টেপ এগোলাম, x1 x2 দুটো ডিস্টিংক্ট পয়েন্ট আমরা কোথায় পেলাম, x1 x2 আমরা দুটো ডিস্টিংক্ট পয়েন্ট আমরা কোথায় পেলাম, এস এক্স 1/n1 এর মধ্যে, দ্যাট ইজ এস এক্স 1 এর মধ্যে।
তাহলে এই প্রসেসকে আমরা কন্টিনিউ করতে থাকলে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট পাবো কোথায়, প্রমাণ কিন্তু তোমার হয়ে গেছে, তুমি একটু ভাবলেই বুঝতে পারবে কোথায় পাবো, Sx1 এর মধ্যে। আর আমরা আগেই বলেছি কোনো স্ফেয়ার যদি কোনো সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করে, দ্যাট ইজ ফাইনাইট পয়েন্ট আউটসাইডে থাকে, তাহলে সে তার কী হবে, লিমিট হবে। ওকে, এবার দেখো আমি x1 আর x2 ডিস্টিংক্ট পয়েন্ট কোথায় থেকে বলছি, x1 নট ইকুয়ালস টু x, x2 নট ইকুয়ালস টু x, তার মানে অটোমেটিক্যালি x1 x2 আনইকুয়াল, আমরা এখান থেকে একটা কনক্লুশন নিতেই পারি। ওকে, মোটামুটি কনক্লুশন নিতেই পারি, তার কারণ হচ্ছে x1টা যে স্ফেয়ারের মধ্যে আছে, x2টা আলাদা স্ফেয়ারের মধ্যে আছে, ইন দ্যাট সেন্স আমরা বলতেই পারি। তো যাই হোক, আমরা এটা বলতেই পারি যে x1 আর x2 ইকুয়াল নয়, কারণ d অফ xx1 আর d অফ xx2 এক নয়। এটা দিয়ে প্রপারলি বলা যায় না x1 x এর সাথে সমান নয়, x2 সমান নয়, তার মানে x1 x2 সমান হবে না, সেটা বলা যায় না। তবে কিছুটা ফিল করতে পারো, আর কমপ্লিট তুমি এখান থেকে বুঝতে পারবে যে d অফ xx2 আর d অফ xx1 এর চেয়ে পিওরলি ছোট। তার মানে d অফ xx2 ডিস্টেন্স আর d অফ xx1 এর ডিস্টেন্স কোনোদিন ইকুয়াল নয়, তার মানে x1টা x2 এর সাথে ইকুয়াল নয়। তাহলে এইভাবে তুমি ধরো যত প্রসিডিং করবে, আমি দুটো প্রসিড করেছি, n1 ইকুয়ালস টু 1 এর গ্রাউন্ডে একটা প্রসিড করেছি, n2 ইকুয়ালস টু এই n2 বলছি 1/n2 গ্রাউন্ডে আনাদার একটা প্রসিড করেছি। আমি দুটো পয়েন্ট পেলাম, x1 x2, x1 আছে sx1 এর মধ্যে আর x2 আছে sx 1/n2 মধ্যে, তার মানে x2 এর মধ্যেও আছে, দ্যাট ইজ x1 x2 দুজনেই sx1 এর মধ্যে আছে, এবং xx1 এর ডিস্টেন্স এবং xx2 ডিস্টেন্স সম্পূর্ণ আলাদা, দ্যাট ইজ x1 নট ইকুয়ালস টু x2। তার মানে থার্ড প্রসিডিং করলে sx1 এর মধ্যে 3 নম্বর এলিমেন্ট পাবো, তাহলে ইনফাইনাইট নাম্বার প্রসিডিং করলে ওর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট পাবো। বাট এমনও তো হতে পারে এটা ফাইনাইট নাম্বার স্টেপের পরে ক্লোজ হয়ে গেল, দ্যাট ইজ ফাইনাইট নাম্বার স্টেপের পরে আমি এমন একটা রেডিয়াস পেলাম যার জন্য sx 1/n কে ইন্টারসেকশন s/x 5 হয়ে গেল, হতেই পারে। তো আমরা নেগেটিভ পসিবিলিটিটাতে আগে যাচ্ছি, কি বলছি, কন্টিনিউইং দিস প্রসেস লেট আফটার ফাইনাইট নাম্বার অফ স্টেপস ইট স্টপস, দ্যাট ইজ আমরা ধরে নিচ্ছি একটা ফাইনাইট নাম্বার অফ স্টেপের পরে এই প্রসিডিওরটা ক্লোজ হয়ে গেল, দ্যাট ইজ আমরা এমন একটা রেডিয়াস খুঁজে পেলাম যাকে বেস করে আমরা একটা ওপেন স্ফেয়ার পাবো যার s/x এর সাথে ইন্টারসেকশন এমটি, নট নন এমটি, এমটি, দ্যাট ইজ উই ক্যান ফাইন্ড এ ন্যাচারাল নাম্বার কে, কারণ আমরা রেডিয়াসগুলোর ডেনোমিনেটরটাকে ইন্ডেক্সেশন করছি ন্যাচারাল নাম্বারের গ্রাউন্ডে। We can find a natural number k such that sx 1/n k intersection s/singleton set x equals to 5, sx 1/n k intersection s/x equals to 5, বাট এটা তো কোনোদিন হবে না, কারণ আমরা অ্যাসাম্পশন করেছি x হচ্ছে লিমিট পয়েন্ট। যেহেতু লিমিট পয়েন্ট আমরা যে ওপেন স্ফেয়ারই নিই না কেন তার s/x এর সাথে ইন্টারসেকশন অলওয়েজ নন এমটি হতে হবে, নাহলে এক্সটা লিমিট পয়েন্টই থাকবে না, হুইচ কন্ট্রাডিক্টস দ্যাট x ইজ এ লিমিট পয়েন্ট অফ a, x ইজ এ লিমিট পয়েন্ট অফ a। তার মানে এই প্রসিডিওর কোনোদিনই বন্ধ হবে না, দ্যাট ইজ আমরা একটা সিকোয়েন্স xp অলওয়েজ পাবো a এর ডিস্টিংক্ট মেম্বার নিয়ে, কারণ খেয়াল করে দেখো x1 ছিল a এর ডিস্টিংক্ট মেম্বার, s/x এর মধ্যে x1 ছিল, দ্যাট ইজ a ছিল কিন্তু x নয়, x2 ছিল s/x এর মধ্যে, দ্যাট ইজ এতে ছিল কিন্তু x নয়। এভাবে আমরা ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কোথায় পাবো, x এর মধ্যে পাবো, দ্যাট ইজ একটা সিকোয়েন্স আমরা xp a এর ডিস্টিংক্ট মেম্বার থেকে পাবো যারা কোনোদিন x নয়, বাট ডিস্টেন্স বিটুইন x অ্যান্ড xp লেস দ্যান 1/np, কারণ এই যে আমরা পেয়েছিলাম ডিস্টেন্স বিটুইন x অ্যান্ড x2 1/n2, এর পরের স্টেপে গেলে পাবো ডিস্টেন্স বিটুইন x অ্যান্ড x3 লেস দ্যান 1/n3, তারপরের স্টেপে গেলে পাবো ডিস্টেন্স বিটুইন x অ্যান্ড x4 লেস দ্যান 1/n4, দ্যাট ইজ এই প্রসেসটা যেহেতু নেভার এন্ডিং, কারণ এটা এন্ডিং হওয়া সম্ভব না আমরা দেখিয়ে দিলাম, তাহলে অটোমেটিক্যালি আমরা ইনফাইনাইট নাম্বার অফ xp পাবো যাদের জন্য d অফ x, xp লেস দ্যান 1/np। এবার এই ইনফাইনাইট কালেকশনটাকে যদি অ্যাজ এ সিকোয়েন্স চয়েস করি, সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার এ এর এলিমেন্ট আমরা অলরেডি প্রুভ করেছি যাদের জন্য ডিস্টেন্স বিটুইন x অ্যান্ড xp লেস দ্যান 1/np, লেস দ্যান 1/np, ওকে, লেস দ্যান 1/np। তাহলে যেহেতু n টেন্ডস টু ইনফিনিটিতে 1/n টেন্ডস টু 0, তো আমরা ধরে নিচ্ছি
পি টেন্ডস টু ইনফিনিটিতে এনপি টেন্ডস টু ইনফিনিটি, তাহলে অটোমেটিক্যালি 1/np টেন্ডস টু 0, তার মানে এক্সপি কোথায় টেন্ড করছে এক্সে, তার মানে এক্সপি সিকোয়েন্সের লিমিটিং পয়েন্ট হচ্ছে, লিমিটিং ভ্যালু হচ্ছে এক্স। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তোমাদের একটা কনফিউশন আসতে পারে পি টেন্ডস টু ইনফিনিটিতে এনপি টেন্ডস টু ইনফিনিটি। দেখো এটা কেন লেখা হচ্ছে, কারণ ইন্ডেক্সেশন অনুযায়ী যখন n2 নিয়েছি, যখন আমরা n1 এর মান নিয়েছিলাম কত 1, দ্যাট ইজ এটা ছিল ফার্স্ট ইন্ডেক্স। n2 এর মান নিয়েছি 2, n3 এর মান নিয়েছি 3, তাহলে np মানে pতম এলিমেন্ট ন্যাচারাল নাম্বারের, তার মানে অটোমেটিক্যালি np টেন্ডস টু ইনফিনিটি আমরা লিখতেই পারি, ন্যাচারাল নাম্বারের যে কোনো জেনারেল এলিমেন্ট টেন্ডস টু ইনফিনিটি হতে পারে। ইন দ্যাট কেস 1/np অবশ্যই টেন্ডস টু 0 হবে, 1/np অবশ্যই টেন্ডস টু 0 হবে। তাই এই পি টেন্ডস টু ইনফিনিটি এটুকুকে তুমি যদি না লেখো তাতে কোনো অসুবিধা নেই, তুমি যদি এটুকু লেখো অ্যাজ এনপি টেন্ডস টু ইনফিনিটি 1/np টেন্ডস টু 0, সো লিমিট এনপি টেন্ডস টু ইনফিনিটি এক্সপি ইকুয়ালস টু এক্স। এবার ওইটা আমরা যেহেতু পি টেন্ডস টু ইনফিনিটিটা লিখি, তাই এখানে পি টেন্ডস টু ইনফিনিটি লেখা হয় এবং এখানে এক্সপি লেখা হয়। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, তাহলে আপনি যে সাবসিকোয়েন্সের কথাটা বলছিলেন তাহলে সেটা কি হতো। দেখো সাবসিকোয়েন্স দিয়েও এটাকে করা যায়। কিভাবে, n1 ইকুয়ালস টু যখন 1 নিচ্ছ, এই এলিমেন্টটাকে x1 এর পরিবর্তে তখন xn1 নাও, অনেক বইয়ে দেখবে xn1 করা থাকে, তাহলে এটা হয়ে গেল xn1। পরবর্তীতে x2টাকে নাও xn2, তাহলে ফাইনালি এখানে গিয়ে যেটা তুমি, তাহলে তোমাদের এই পি টেন্ডস টু ইনফিনিটি নিয়ে আর গন্ডগোল হবে না। ফাইনালি এটাকে তুমি পেয়ে যাবে xnp, d of x, xnp লেস দ্যান 1/np, তাহলে আর পি টেন্ডস টু ইনফিনিটির যায় দরকারই পড়বে না, কারণ আমরা সাবসিকোয়েন্সের ক্ষেত্রে ওটাকে এনপি ফরম্যাটেই লিখি এবং লিমিট লেখার সময় কিন্তু আবার n টেন্ডস টু ইনফিনিটি লিখি। তাহলে তখন এখানে অটোমেটিক্যালি চলে আসবে লিমিট পি টেন্ডস টু ইনফিনিটি xnp ইকুয়ালস টু এক্স, হোয়ার xnp ইজ এ সাবসিকোয়েন্স অফ xn। তবে আমরা বলি পুরো প্রমাণটা বিন্দুমাত্র চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এটা জেনারেল কনসেপ্ট। আমরা যখন সাবসিকোয়েন্সের ক্ষেত্রে শব্দটা লিখি, আমি দেখিয়ে দিতে পারি, সাবসিকোয়েন্সের ক্ষেত্রে যখন আমরা সাবসিকোয়েন্সের কনভার্জেন্সের বিষয়টা দেখাই, আমরা কি কোথাও n কে টেন্ডস টু ইনফিনিটি লিখি? নিশ্চয়ই না, আমরা সিম্পল n টেন্ডস টু ইনফিনিটি লিখি। এই যে এখানে যখন আমরা যে xn কে কনভার্ট করবে x, আমরা কি n কে টেন্ডস টু ইনফিনিটি লিখি? নিশ্চয়ই না, আমরা k টেন্ডস টু ইনফিনিটি লিখি, ওকে, বা n টেন্ডস টু ইনফিনিটি লিখি। n টেন্ডস টু ইনফিনিটি এবং k টেন্ডস টু ইনফিনিটি দুজনেই এনশিওর করে n কেটা টেন্ডস টু ইনফিনিটি, কারণ n কেটা একটা ইন্ডেক্সেশন, n কেগুলো তো কোনো না কোনো n, তাই ওটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। ওটা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয়, আমি প্রতিবারই কেউ না কেউ জিজ্ঞেস করে যে এটা হঠাৎ করে এনপি টেন্ডস টু ইনফিনিটি অ্যাজ পি টেন্ডস টু ইনফিনিটি কেন লিখবো। জাস্ট সাবসিকোয়েন্সের কনসেপ্টগুলো মনে করো, তাহলেই বুঝতে পারবে। ওখানে তোমরা লেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn কে ইকুয়ালস টু এক্স, তুমি কি লেখো লিমিট n কে টেন্ডস টু ইনফিনিটি xn কে ইকুয়ালস টু এক্স? নিশ্চয়ই লেখো না। তাহলে এটা আর ওটা দেখো একই কনসেপ্ট, এখানে এক্সপি আছে আর এখানে এনপি আছে, তাই এনপি টেন্ডস টু ইনফিনিটি আমরা ধরেই নেব পি টেন্ডস টু ইনফিনিটির জন্য। ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম, আমরা লিখি যে ডি অফ xn x xn কে টেন্ডস টু 0, তার মানে আমরা কি লিখি যে xn কে টেন্ডস টু x when n কে টেন্ডস টু ইনফিনিটি, না, আমরা লিখি n টেন্ডস টু ইনফিনিটি। এখানেও ঠিক তাই, তুমি চাইলে পি টেন্ডস টু ইনফিনিটির পরিবর্তে যদি এখানে n টেন্ডস টু ইনফিনিটি লিখো, কোনো ভুল নেই, তাহলে তখন এটা xp-র পরিবর্তে xn করে দেবে, ঠিক আছে। আলটিমেট শুধু এটা দেখানো যে জেনারেল এলিমেন্টটা টেন্ড করছে এক্সে, এটুকুই দেখানো। আর ওই যে বললাম যারা সাবসিকোয়েন্স দিয়ে করতে চাইবে তারা কিচ্ছু না, জাস্ট এটাকে xn1 লিখবে, এটাকে xn2 লিখবে, আর ফাইনালি গিয়ে এটাকে লিখবে xnp, তাহলে এই পোর্শনে শুধু চেঞ্জ হয়ে যাবে ডি অফ x, xnp লেস দ্যান 1/np, বাকি যা ছিল সব এক থাকবে, শুধু এখানে হয়ে যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xnp ইকুয়ালস টু x, বা p টেন্ডস টু ইনফিনিটি লিখলেও কোনো ভুল নেই। এটা হলো কখন প্রুফ হলো, যখন আমি ধরে নিলাম যে ও লিমিট পয়েন্ট। কনভার্সলি আমরা কি ধরে নেব, যে xn একটা এমন সিকোয়েন্স x এর মধ্যে যে কোথায় কনভার্স করে, x এ কনভার্স করে। আমরা দেখাবো ওই যে সিকোয়েন্স xnটাকে আমরা নিলাম যে x এর মধ্যে x এ কনভার্স করে, এই xটা হচ্ছে ওই সিকোয়েন্সে, ওই সিকোয়েন্স বলছে ওই সেটের একটা লিমিট পয়েন্ট। তাহলে কনভার্সলি আমরা কি ধরে নিচ্ছি, কনভার্সলি আমরা ধরে নিচ্ছি উই অ্যাসিউম দ্যাট xn ইজ এ সিকোয়েন্স অফ ডিস্টিংক্ট পয়েন্ট অফ x converging to the point x belongs to x. xn হচ্ছে x এর এলিমেন্টগুলো দিয়ে তৈরি একটা সিকোয়েন্স যে x belongs to x এ কনভার্জ করে, যে x belongs to x এ
কনভার্স করে। এক্সএন স্ল্যাশ এক্স এর এলিমেন্ট দিয়ে তৈরি একটা সিকোয়েন্স যে এক্স বিলংস টু এক্স এ কনভার্স করে। তার মানে ইচ এক্সএন বিলংস টু এ অ্যান্ড এক্সএন নট ইকুয়ালস টু এক্স, বাট এক্সএন কনভার্জেস টু এক্স। তাহলে কনভার্জেন্টের ডেফিনেশন কি বলছে? ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে ইপসাইলন সাচ দ্যাট ডি অফ এক্সএন এক্স লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। এবার এক্সএন এক্স ইকুয়াল হবে না, তার কারণ এক্সএনগুলো এখানে এক্স নয়, তাই এখানে প্রপারলি গ্রেটার দ্যান 0 দেওয়া আছে। এক্সএনগুলো বিলংস টু এস এক্স ইপসাইলন, কারণ ডি অফ এক্সএন এক্স লেস দ্যান ইপসাইলন। এক্সএনগুলো এ স্ল্যাশ এক্স এর মধ্যে আছে আর এক্সএনগুলো এস এক্স ইপসাইলনের মধ্যে আছে। তার মানে এক্সএনগুলো এস এক্স ইপসাইলন ইন্টারসেকশন এ স্ল্যাশ এক্স এর মধ্যে আছে। সেটের প্রপার্টি, কোনো এলিমেন্ট যদি এতে থাকে অ্যাজ ওয়েল অ্যাজ বিতে থাকে তাহলে এ স্ল্যাশ বিতে থাকবে। আমাদের দুর্ভাগ্য বা সৌভাগ্য এখানে একটা বি হচ্ছে নিজেই এ স্ল্যাশ এক্স। তাহলে এক্সএনগুলো এস এক্স ইপসাইলনের মধ্যে আছে আর এক্সএনগুলো এ স্ল্যাশ এক্স এর মধ্যে আছে। তার মানে ওদের ইন্টারসেকশনে থাকবে, দ্যাট ইজ এক্সএনগুলো এস এক্স ইপসাইলন ইন্টারসেকশন এ স্ল্যাশ এক্স এ থাকবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই লাইনটাকে আমি পুরো অ্যাভয়েড করলাম। এই লাইনটা লিখে নিজেকে কনফিউজ করার কোনো প্রয়োজন নেই। লাইনটা ঠিক আছে, কোনো ভুল নেই, কিন্তু নিজেকে কনফিউজ করার কোনো প্রয়োজন নেই। তুমি নিজে বুঝলেই বুঝতে পারবে। আমি একদম সোজা জায়গাতে বুঝিয়ে দিয়েছি যেটা তোমরা বোঝো, যে এক্স এক্স ইপসাইলনের মধ্যে আছে, এ স্ল্যাশ এক্স এর মধ্যে আছে, তার মানে ওদের ইন্টারসেকশনে থাকবে। তার মানে এস এক্স ইপসাইলন ক্যাপিটাল এ সেটের এক্স বাদে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন্ট করে, দ্যাট ইজ অ্যাটলিস্ট একটা তো কনসিডার করে। তাই এস এক্স ইপসাইলন ক্যাপিটাল এ সেটের এক্স বাদে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন্ট করে। তার মানে এই লিমিট পয়েন্ট, অথবা তুমি ইনফাইনাইট কন্টেন্ট করা মানে অ্যাটলিস্ট একটাও কন্টেন্ট করা ভাবতে পারো। আর এর মধ্যে কোনো ভুল নেই, কারণ এক্সএনগুলো এস এক্স ইপসাইলনের মধ্যে আছে। কার জন্য? ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলনের জন্য। তার মানে এই ওপেন স্ফিয়ারের মধ্যে সিকোয়েন্সের কতগুলো এলিমেন্ট নেই? ফাইনাইট কিছু এলিমেন্ট নেই, বাকি সব এলিমেন্ট আছে। আর এক্সএন এক্স তারা উভয়েই ডিস্টিংক্ট। তার মানে এক্সএনগুলো এস এক্স ইপসাইলনের মধ্যে থাকলেও এক্সএনগুলো কোনোদিন এক্স নয়। ইন দ্যাট সেন্স এর মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল নেই, এটাও ঠিক আছে। দ্যাট ইজ এক্সএনগুলো যেমন এ স্ল্যাশ এক্সে আছে, এক্সএনগুলো তেমনই এস এক্স ইপসাইলন স্ল্যাশ এক্সের মধ্যেও আছে, কারণ এই এক্স কোনোদিনই এক্সএন নয়। তাহলে এর মধ্যে যে ইনফাইনাইটলি মেনি এক্সএনগুলো আছে কিছু ফাইনাইট বাদে, তারা কেউই এক্স নয়। তাই এই লেখাটার মধ্যেও কোনো ভুল নেই। তার মানে আমরা কি পেলাম? আমরা এক্সকে সেন্টার করে একটা ওপেন স্ফিয়ার পেলাম যে এ স্ল্যাশ এক্সের অ্যাটলিস্ট এ স্ল্যাশ এক্সের এক্স বাদে একটা এলিমেন্ট কন্টেন্ট করে। তার মানে এক্সটা কি পয়েন্ট? লিমিট পয়েন্ট। ওকে, এখান থেকে আমরা ক্লোজডের ডেফিনেশনটা একটু ভালো করে সাজিয়ে নিতে পারি। আমরা জানি একটা মেট্রিক স্পেস ক্লোজড কখন হয়? যদি তার সমস্ত লিমিটগুলো তার মধ্যে থাকে। তাহলে অটোমেটিক্যালি এখানে এই যে এক্সএনগুলো আছে এর মধ্যে, তাহলে এ সেটটা ক্লোজড কখন হবে? যদি এক্সএনের লিমিটিং ভ্যালু দ্যাট ইজ এক্স ওর মেম্বার হয়। একটা সেটকে আমরা ক্লোজড কখন বলি? যখন তার সমস্ত লিমিট পয়েন্ট তার মধ্যে থাকে। তার মানে এই ডেফিনেশনটাকে কাজে লাগিয়ে আমরা এরকমও বলতে পারি, কোনো একটা সেট একে আমরা কোনো একটা মেট্রিক স্পেস এক্সডির মধ্যে ক্লোজড বলবো যদি ক্যাপিটাল এ সেটের মেম্বারগুলো নিয়ে যতগুলো কনভার্জেন্ট সিকোয়েন্স তৈরি হবে তাদের লিমিটিং ভ্যালুটা এ সেটের মধ্যে থাকে। দ্যাট ইজ এইরকম ক্যাপিটাল সেটের এ সেটের মেম্বার নিয়ে যত এক্সএন সিকোয়েন্স তৈরি হবে তাদের লিমিট এক্সএন যদি এ সেটের মধ্যে থাকে। ঘুরিয়ে নাক দেখানো আর কি, সোজা ডেফিনেশন একটু ঘুরিয়ে। আমরা জানি কোনো সিকোয়েন্স কোনো সেট যদি ক্লোজড হবে তার ডেরাইভড সেট যদি তার সাবসেট হয়, দ্যাট ইজ তার সমস্ত লিমিট পয়েন্ট যদি তার মধ্যে থাকে। আমরা প্রুফ করলাম যে ওই সেটের এলিমেন্টগুলো নিয়ে যদি কোনো সিকোয়েন্স তৈরি করা যায় সেই সিকোয়েন্সের যে লিমিটিং ভ্যালু সে হচ্ছে ওই সেটের লিমিট পয়েন্ট। এটা আমি তোমাদের সেমিস্টার 2 পড়াকালীন কতবার যে বলেছি তার ঠিক নেই, যে সেটের লিমিট পয়েন্ট, এই সেটের লিমিট পয়েন্ট সিকোয়েন্সের লিমিট, সেটাই এখানে ইউজ হচ্ছে। সেটের লিমিট পয়েন্ট সিকোয়েন্সের লিমিট, দ্যাট ইজ ক্যাপিটাল এ সেটের লিমিট পয়েন্ট বলবো এক্সকে কখন? যদি একটা সিকোয়েন্স আমরা খুঁজে পাই যে সিকোয়েন্সের এক্সএনের মেম্বারগুলো প্রত্যেকটা ক্যাপিটাল এ সেটেরই মেম্বার, তাদের জন্য এক্সএনের লিমিটিং ভ্যালুটা হবে এক্স। তো এখানে সেটাই বলতে চাইছে যে এ সেটকে আমরা ক্লোজড বলবো কখন? যদি এ সেটের মেম্বারগুলোকে দিয়ে যত রকম সিকোয়েন্স বানানো যায় বানিয়ে নাও,
তাদের লিমিটিং ভ্যালুটা যদি এ সেটের মধ্যে থাকে। এরকম সেক্ষেত্রে তো একটা সিকোয়েন্স পাবে না, ইনফাইনাইটলি মেনি সিকোয়েন্স পেতে পারো, তাহলে এটা দিয়ে কোনো প্রুফ করতে যাওয়া কি খুব একটা বুদ্ধিমানের কাজ হবে? নিশ্চয়ই না, কারণ প্রত্যেকটা সিকোয়েন্স খুঁজতে হবে। তো যত কনভার্জেন্ট সিকোয়েন্স পাবে ওই সিকোয়েন্সের লিমিট ওই সেটের এলিমেন্টগুলোকে নিয়ে বানাতে পারবে, তাদের সবার লিমিটিং ভ্যালু কিন্তু ওই সেটের মেম্বার হতে হবে। তাহলে যেহেতু অল কনভার্জেন্ট আছে, তাহলে এটা দিয়ে প্রুফ করা খুব একটা বুদ্ধিমানের কাজ কখনোই হবে না, ডিসপ্রুভ করা হতে পারে। আমি যদি এমন একটা কনভার্জেন্ট সিকোয়েন্স বের করে দিতে পারি ক্যাপিটাল এ সেটের এলিমেন্টগুলো দিয়ে তৈরি সেই সিকোয়েন্সটা, যার লিমিটিং ভ্যালু ক্যাপিটাল এ সেটের মধ্যে নেই, তাহলে আমরা বলতে পারি ও ক্লোজড নয়। এটা দিয়ে হয় বলা সহজ হবে না, নয় বলাটা সহজ হবে। আবারও বলছি, এটা দিয়ে হয় বলাটা সহজ হবে না, নয় বলাটা কিন্তু সহজ হবে। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে ক্লিয়ার করে দিয়েছি এই পার্টটা কি বলতে চাইছে। তাহলে আইসোলেটেড পয়েন্টের ক্ষেত্রে কি হয় আমরা জানি, ও বাদে আর কাউকে নেবে না, তাহলে আইসোলেটেড পয়েন্টের জন্য নিশ্চয়ই এই ঘটনাটা ঘটবে না। তাহলে কি বলেছে, লেট এ বি দ্য সাবসেট অফ ক্যাপিটাল এক্স অ্যান্ড এ ইজ অ্যান আইসোলেটেড পয়েন্ট অফ দ্য সেট ক্যাপিটাল এ হচ্ছে ক্যাপিটাল এ সেটের আইসোলেটেড পয়েন্ট ইন দ্য মেট্রিক স্পেস এক্স ডি। তাহলে আমরা কোনোদিনই এরকম সিকোয়েন্স এন খুঁজে পাবো না ক্যাপিটাল এ সেটের মেম্বার দিয়ে যারা এতে কনভার্ট করবে, কারণ পয়েন্টটা আইসোলেটেড পয়েন্ট। আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশন তো আমরা সবাই জানি। বাট আমরা এন ইকুয়ালস টু এ এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হিসেবে ট্রিট করতেই পারি। ইন দ্যাট কেস সে কিন্তু এতে কনভার্ট করবে, বাট এই এনটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, যে কোনো আরবিটারি সিকোয়েন্স কিন্তু আমরা পাবো না। তাহলে এই দুটোকে কম্বাইন করলে আমরা অ্যাডহেরেন্ট পয়েন্টের এগেনস্টে কি বলতে পারি, যে ধরে নাও এক্স ডি একটা মেট্রিক স্পেস, এ একটা নন এমটি সাবসেট, এক্স বিলংস টু ক্যাপিটাল সেট এ, ক্যাপিটাল এ, তাকে আমরা ক্যাপিটালের অ্যাডহেরেন্ট পয়েন্ট বলতে পারি কখন, যদি আমরা একটা সিকোয়েন্স খুঁজে পাই ক্যাপিটালের মেম্বার দিয়ে তৈরি যার লিমিটিং ভ্যালু হবে এক্স। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার বলতে পারি, যে কোনো এলিমেন্ট এক্স বিলংস টু এ কে আমরা ক্যাপিটাল সেটের অ্যাডহেরেন্ট পয়েন্ট বলবো যদি ক্যাপিটাল সেটের মেম্বার দিয়ে আমরা কোনো সিকোয়েন্স এক্সএন খুঁজে পাই যার লিমিটিং ভ্যালু হবে এক্স, অ্যাজ ওয়েল অ্যাজ উল্টোটা, দ্যাট ইজ যে কোনো ক্যাপিটাল এ সেট তুমি কনসিডার করো, তার এলিমেন্টগুলোকে নিয়ে তুমি যতগুলো সিকোয়েন্স বানাতে পারবে বানিয়ে নাও, তাদের মধ্যে কতগুলো সিকোয়েন্স কনভার্জেন্ট দেখে নাও, যতগুলো কনভার্জেন্ট হবে তার প্রত্যেকটা লিমিট হবে ওই সিকোয়েন্সের একটা করে অ্যাডহেরেন্ট পয়েন্ট। ওকে, এই থার্ডটা বলার কিছু নেই, বলেছে এক্সেনগুলো সবসময় যে ডিস্টিংক্ট হবে তার কোনো মানে নেই, মানে তুমি চাইলে কনস্ট্যান্ট চয়েস করতে পারো এবং তারা সবসময় যে এক্সের থেকে ডিফারেন্ট হবে তারও কোনো মানে নেই, বাট ডিফারেন্টটা অবশ্যই লিমিট পয়েন্টের জন্য ভ্যালিড থাকবে। এই প্রবলেমটা একটু দেখে নেবে এখান থেকে। বলেছে সিকোয়েন্স এফ এন of function converges to a function f in the matrix space CABD if and only if the sequence of function fn converges uniformly to f in closed AB. একটা সিকোয়েন্স fn যে f এ কনভার্জ করবে কোথায়, CABD তে। CABD এর ডেফিনেশন তো প্রত্যেকেই তোমরা জানো, সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন ওভার ক্লোজড AB। যারা জানো না আমার সেমসির ভিডিওগুলো দেখে নেবে, পেয়ে যাবে। বলেছে যদি এফএন সিকোয়েন্স অফ ফাংশনটা এফ এ কনভার্টস করে, সিকোয়েন্স অফ ফাংশন মানে সে একই সাথে ফাংশন আবার কিন্তু সিকোয়েন্স। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি এফএনটা এফ এ কনভার্টস করে, আমরা দেখাবো এফএনটা এফ এ ইউনিফর্মলি কনভার্টস করে। ডোমেনটা এখানে কিন্তু ক্লোজড এবি, দ্যাট ইজ স্পেসটা আমরা নিয়েছি সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন উইথ দ্য স্ট্যান্ডার্ড মেট্রিক ডি, এবং সিএবিডি এর উপরে যে মেট্রিকটা ডিফাইন থাকে তার সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি, ডি অফ এফ জি ইকুয়ালস টু সুপ্রিমাম অফ মডিউলাস এফ এক্স মাইনাস জি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ক্লোজড এবি অ্যান্ড ফর অল এফ জি বিলংস টু সিএবি। এটা হলো স্ট্যান্ডার্ড মেট্রিক, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে বা মেমোরাইজ করতে হবে। তো সেটা এখানে প্রথমে বলে দিয়েছি। লেট আস কনসিডার সিএবি অফ অল কন্টিনিউয়াস ফাংশন ওভার দ্য বাউন্ডেড ক্লোজড ইন্টারভ্যাল এবি ইকুইপড উইথ দ্য মেট্রিক ডি গিভেন বাই ডি অফ এফ জি ইকুয়ালস টু দিস। তাহলে প্রথমে আমরা ধরে নিই এফএনটা এফ এ কনভার্টস করে ধরে নিয়ে আমরা দেখাবো ইউনিফর্মলি কনভার্টস করে। ওকে, তাহলে প্রথমে আমরা ধরে নিলাম এফএনটা এফ এ কনভার্টস করে। তাহলে কনভার্জেন্টের ডেফিনেশন কি বলছে, এফএন কনভার্জেস টু এফ অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। কখন, ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট কে ইপসাইলন বিলংস টু এন সাচ দ্যাট ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন ডি অফ এফ এন এফ লেস দ্যান ইপসাইলন।
প্রথম যে জিনিসটা অবজার্ভ করতে বলবো, কেটা শুধুমাত্র ইপসাইলনের উপরে ডিপেন্ড করছে। তোমাদের নিশ্চয়ই ইউনিফর্মলি কনভার্জেন্সের ডেফিনেশন মনে আছে। সেক্ষেত্রে প্রথম প্রায়োরিটি থাকে যে ওই ঘটনাটা ফর অল এক্সের জন্য ঘটবে এবং যে ন্যাচারাল নাম্বারটা আমরা পাবো সে অনলি ইপসাইলনের উপরে ডিপেন্ড করবে। যদি ভুলে গিয়ে থাকো সেম ফোরের এই সেম ফোরেরই খাতাগুলো একবার দেখে নেবে, সেম ফোরে করিয়েছি এটা। সেম ফোরের সিরিজ অফ ফাংশন সিকোয়েন্স অফ ফাংশনের খাতাটা খুলে একবার দেখে নেবে। তার মানে যেহেতু এফএন এফএ কনভার্জ করছে, তাহলে কনভার্জেন্টের ডেফিনেশন বলছে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট কে ইপসাইলন বিলংস টু এন সাচ দ্যাট ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন ডি অফ এফএন এফ লেস দ্যান ইপসাইলন। ডি অফ এফএন এফ ইপসাইলনের চেয়ে ছোট হবে। ডি অফ এফএন এফ এর ডেফিনেশন কি? সুপ্রিমাম অফ মডিউলাস fnx minus fx such that x belongs to closed AB less than epsilon, that is fnx minus fx এটাকে যদি আমরা একটা সেট কনসিডার করি বা একটা কালেকশন কনসিডার করি তার সুপ্রিমাম ইপসাইলনের চেয়ে ছোট, তাহলে কোনো সেটের সুপ্রিমাম যদি ইপসাইলনের চেয়ে ছোট হয় ইন্ডিভিজুয়াল সমস্ত এলিমেন্ট অবশ্যই ইপসাইলনের চেয়ে ছোট হবে, কারণ যে কোনো সেটের ইন্ডিভিজুয়াল এলিমেন্ট সে তো তার সুপ্রিমামের চেয়ে ছোট বা সমান অলওয়েজ, আর সুপ্রিমাম এর চেয়ে পারফেক্টলি ছোট। তার মানে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট অবশ্যই কার চেয়ে ছোট? ইপসাইলনের চেয়ে ছোট। কার জন্য? যে কোনো এক্স বিলংস টু ক্লোজড এবির জন্য। এটাই তো ছিল আমার ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনেশন। একটা সিকোয়েন্স অফ ফাংশন এফএন এফএ ইউনিফর্মলি কনভার্জ করবে কখন? যদি ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে ডিপেন্ডিং অনলি অন ইপসাইলন such that for all n greater equals to k epsilon modulus fnx minus fx less than epsilon for all x belongs to closed AB, that is ইউনিফর্ম ক্রাইটেরিয়ার পুরোটাই এখানে স্যাটিসফাই করেছে। তুমি বলতে পারো স্যার কিছুই তো করলাম না, কি করে স্যাটিসফাই করলো? কিছু করা লাগবে না তো, কারণ সুপ্রিমামটা যখন ইপসাইলনের চেয়ে ছোট তখন ইন্ডিভিজুয়াল সমস্ত এলিমেন্ট ইপসাইলনের চেয়ে ছোট। সুপ্রিমামটা যখন ইপসাইলনের চেয়ে ছোট ইন্ডিভিজুয়াল সমস্ত এলিমেন্ট সুপ্রিমামের চেয়ে ছোট বা সমান, দ্যাট ইজ ইপসাইলনের চেয়ে ছোট। ইন্ডিভিজুয়াল সমস্ত এলিমেন্ট, দ্যাট ইজ ফর অল কনসেপ্টটা তো আমরা ওখান থেকেই পাচ্ছি। ওই সেটের মধ্যে এমন কোনো এলিমেন্ট থাকবে না যে ইপসাইলনের চেয়ে বড় বা সমান হবে, তাহলে সুপ্রিমাম কি করে ছোট হলো? তুমি মনে মনে একটা কালেকশন ধরে নাও, জাস্ট এই সেকেন্ড ব্র্যাকেটটাকে ধরে নাও সুপ্রিমাম টুকুকে বাদ দিয়ে, এই সুপ্রিমাম টুকুকে মনে মনে ক্যান্সেল করে দাও, একদম ক্যান্সেল করে দাও। এই কালেকশনটাকে ধরে নাও, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মডিউলাস fx মাইনাস gx সাচ দ্যাট x বিলংস টু ক্লোজড AB। খেয়াল করে দেখো এই কালেকশনের সুপ্রিমামটাকে, সেটা হলো ডি অফ এফ জি, দ্যাট ইজ এই টোটালটা। তাহলে এই কালেকশনের প্রত্যেকটা মেম্বার, কোনো সেটের প্রত্যেকটা মেম্বার সে সুপ্রিমামের চেয়ে কী হয়? ছোট বা সমান হয়। দ্যাট ইজ মডিউলাস fx মাইনাস gx লেস ইকুয়ালস টু দিস, দ্যাট ইজ ডি অফ এফ জি, আর ডি অফ এফ জি পিওরলি লেস দ্যান দিস। তার মানে মডিউলাস fx মাইনাস gx পিওরলি লেস দ্যান ইপসাইলন কার জন্য? ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবির জন্য। কারণ কোনো সেটের সমস্ত মেম্বার তার সুপ্রিমামের চেয়ে ছোট বা সমান হয়, আর সুপ্রিমাম ইপসাইলনের চেয়ে ছোট। তার মানে আমরা কি পেলাম? কে ইপসাইলনটা তো এক নাম্বার অনলি ইপসাইলনের উপরে ডিপেন্ড করছে, এক্সের উপরে ডিপেন্ড করছে না। আর দু নাম্বার পুরো ইন্টারভ্যাল এবি যে কোনো এক্সের জন্য এটা ট্রু, দ্যাট ইজ এফটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। আর ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে এমনি কনভার্জেন্ট হবেই, এটা আর সত্যি করে প্রমাণ করার কিছু থাকে না। কনভার্সলি যেটা করছি এটা বাচ্চা ছেলের খেলা। আমরা ধরে নিচ্ছি যে সিকোয়েন্স অফ ফাংশন fn ইন CAB কনভার্জেস ইউনিফর্মলি টু f ইন ক্লোজড AB। fn fa ইউনিফর্মলি কনভার্জ করে ক্লোজড এবির মধ্যে। তার মানেই আমরা কি বলতে পারি? ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে ইপসাইলন ডিপেন্ডিং অন ইপসাইলন বাট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য চয়েস অফ এক্স। এত বড় শব্দটা না লিখে এটুকুও লিখে দিতে পারো, ডিপেন্ডিং অনলি অন ইপসাইলন সাচ দ্যাট ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনেশন কি বলছে? ফর অল n greater equals to k epsilon modulus fnx minus fx less than epsilon for all x belongs to closed AB। ইউনিফর্ম হওয়ার জন্য দুটো জায়গা পরিবর্তন হয়, সেটা মাথায় রাখতে হয় যে এই যে ক্রাইটেরিয়াটা এটা সমস্ত এক্স ফ্রম দ্যাট ডোমেনের জন্য হোল্ড করবে। এখানে ডোমেনটা ক্লোজড এবি, দ্যাট ইজ এই ইনইকুয়ালিটি ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবির জন্য হোল্ড করবে। দু নাম্বার, আমরা যে ন্যাচারাল নাম্বার পাবো সে শুধুমাত্র ইপসাইলনের উপরে ডিপেন্ড করবে। এখানে আমাকে সেটা প্রুভ করার দরকার নেই, কারণ আমি ধরেই নিয়েছি সে ইউনিফর্মলি কনভার্জ করে। তাই আমরা যে এন পাবো সে শুধুমাত্র ইপসাইলনের উপরে ডিপেন্ড করবে। আগেরটাতেও প্রুভ করার কোনো প্রয়োজন নেই, কারণ ওটা আমরা লিমিটেড ডেফিনেশন থেকে এসেছি, তাই ওটাও অনলি ইপসাইলনের উপরেই ডিপেন্ড করবে। এটা একটা বেনিফিট বলতে পারো, এই থিওরিটার ক্ষেত্রে আমাদেরকে কোনোটাই প্রুভ করতে হয় না, যেটা এর আগে প্রুভ করতে হতো। তাহলে এবার উল্টো দিক থেকে ভাববো
প্রত্যেকটা এক্স বিলংস টু ক্লোজ ডেবির জন্য আমরা মডিউলাস এফএন এক্স মাইনাস এফ এক্স যাই ক্যালকুলেট করি না কেন সেটা অলওয়েজ ইপসাইলনের চেয়ে ছোট। তার মানে মডিউলাস এফএন এক্স মাইনাস এফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ক্লোজ ডেবিকে যদি একটা কালেকশন ফর্ম করি তার একটা আপার বাউন্ড হচ্ছে ইপসাইলন। তাহলে কোনো সেটের আপার বাউন্ড যদি ইপসাইলন হয় সেই সেটের সুপ্রিমাম ইপসাইলনের চেয়ে কী হবে, ছোট বা সমান হবে। দ্যাট ইজ আমি বলতে চাইছি এই স্ট্রাকচারটার মধ্যে মডিউলাস এফএন এক্স মাইনাস এফ এক্সের মধ্যে তুমি এক্সের যে মানই পুট করো না কেন তার গ্রাউন্ডে যে এফএন এক্স মাইনাস এফ এক্সই বেরোক না কেন সে ইপসাইলনের চেয়ে ছোট। দ্যাট ইজ সমস্ত এক্স বিলংস টু ক্লোজ ডেবির প্রত্যেকটা ভ্যালু যদি মডিউলাস এফএন এক্স মাইনাস এফ এক্সের উপরে পুট করো তাহলে এটা একটা কালেকশান তৈরি করবে। সেই কালেকশানটা হবে কে, দিস ইজ দ্য কালেকশান। এবং সেই কালেকশানের একটা আপার বাউন্ড হচ্ছে ইপসাইলন। তাহলে কোনো কালেকশানের আপার বাউন্ড সেই কালেকশানের সুপ্রিমামের থেকে বড় বা সমান হবে। দ্যাট ইজ সুপ্রিমাম অফ দিস লেস ইকুয়ালস টু ইপসাইলন হবে। তার মানেই ডি অফ এফ এন এফ লেস ইকুয়ালস টু ইপসাইলন। তার মানেই এফ এন টেন্স টু এফ অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি ফ্রম দ্য ডেফিনেশন অফ দ্য লিমিট। আমি লিমিটের ডেফিনেশন থেকে বলছি, কনফিউজড হয়ে যেতে পারো স্যার এখানে আপনি লেস ইকুয়ালস টু ইপসাইলন দিলেন, লিমিটের ডেফিনেশনে তো তা ছিল না, ছিল লেস দ্যান ইপসাইলন। ঠিকই আছে বাবা, লেস ইকুয়ালস টু ইপসাইলন মানেই লেস দ্যান টু ইপসাইলন হয়ে গেল। আর যারা আরও পারফেক্ট করতে চাও তারা এখানে এটা ইপসাইলনের বদলে ইপসাইলন বাই 2 করে দাও। তাহলে এখানে এটা লেস ইকুয়ালস টু ইপসাইলন বাই 2 হবে, এখানে এটা লেস ইকুয়ালস টু ইপসাইলন বাই 2 হবে, তার মানেই লেস দ্যান ইপসাইলন। তুমি ডেফিনেশন হুবহু মেলাতে চাইলে মিলিয়ে নিতে পারো। আর যদি তাও বুঝতে না পারো খাতাটা একটু খুলে দেখে নিও তাহলেই বুঝতে পারবে। খাতা তো করাই আছে সেমিস্টার 2-এ, খাতাটা খুলে দেখিয়ে নিও। এই টেকনিকটা ওখানেও এরকম একটা থিওরি ছিল, আমরা কীভাবে করিয়েছিলাম। ওকে, জাস্ট এটা চাইলে লেস দ্যান ইপসাইলন বাই 2 করতে পারো, সেখানে ইপসাইলন বাই 2টা আপার বাউন্ড, তাহলে সুপ্রিমামটা লেস ইকুয়ালস টু ইপসাইলন বাই 2, লেস ইকুয়ালস টু ইপসাইলন বাই 2 মানে পিওরলি লেস দ্যান ইপসাইলন হয়ে গেল। এখানে তখন আসবে লেস ইকুয়ালস টু ইপসাইলন বাই 2, তারপরে একটা লাইন করে দেবে লেস দ্যান ইপসাইলন হয়ে গেল। আর যদি মনে করো যে এটাই রাখবে লেস ইকুয়ালস টু ইপসাইলন, লেস ইকুয়ালস টু ইপসাইলন এই অবধি রাখো, তারপরে একটা লাইন লিখে দাও লেস দ্যান টু ইপসাইলন, লিমিটিং কনসেপ্ট অ্যাপ্লাই হয়ে গেল। এফ এন টেন্স টু এফ অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি।